হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস ক্রিয়েশন। আমি নিপা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটি তোমাদের অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও, যে দিদিভাই তোমার ওটির এক্সপিরিয়েন্স শেয়ার করো। তো প্রথমে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আমার নর্মাল ডেলিভারি হয়েছে না সি সেকশন হয়েছে। আমার কিন্তু সিজারিয়ান হয়েছে, মানে আমার নর্মাল ডেলিভারি হয়নি। তো আমার সেই ওটির এক্সপিরিয়েন্স তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। সেই দিনটা আমার সাথে কি কি হয়েছে, আর সেই দিনটা আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ দিন, যেমন একটা খুশির একটা দিন ছিল, সেরকম একটা অনেক ভয়েরও কিন্তু একটা দিন ছিল। তো সবটা মিলিয়ে তোমাদের সাথে আজকে আমার সেই দিনটার শেয়ার করব। হ্যাঁ, কোনো ভিডিও করা হয়নি সেই দিন, তার কারণ হচ্ছে আমার একটু ইমার্জেন্সি ছিল। আমার মানে বেবি ডেলিভারি ডেট কিন্তু মানে জুলাই মাসের 2 তারিখ ছিল, আর আমার বেবি জুন মাসের 18 তারিখ হয়ে গেছিলো। তো অনেকটাই কিন্তু আগে হয়ে গেছিলো। তো সেক্ষেত্রে আমরা সেভাবে প্রিপারেশন নিতে পারিনি, ওরকম মাইন্ডও ছিলাম না যে ভিডিও করতে হবে। তো যাই হোক, আমি আমার ওটির এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে শুরু করছি যে আমি প্রথমে যখন নার্সিংহোমে অ্যাডমিট হতে যাব, কারণ আমার তো একটা ইমার্জেন্সি অ্যাডমিট হয়েছিলাম, আমি সেরকমভাবে আগের থেকে মানে প্রিপারেশনও নেওয়া ছিল না, আমরা জানতামও না যে সেদিন আমার ডেলিভারি হয়ে যাবে। তো কিছু ইমার্জেন্সির মানে প্রবলেমের জন্য কিন্তু আমার ভর্তি হতে হয়েছিল। আর সেটা কিসের জন্য হয়েছিল তোমরা যদি জানতে চাও, আমি নেক্সট একটা ভিডিওতে বলে দেবো। আর যেহেতু আজকে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি ওটি এর, তো সেটা নিয়েই কথা বলবো। তো ফার্স্টে যখন গেলাম আমি নার্সিংহোমে, তো সেখানটাতে ফার্স্টে আমার এই বিপি চেক হলো, বাচ্চার হার্টবিট, এগুলো সমস্ত কিছু চেক হলো, সমস্ত কিছু ঠিক ছিল। তারপরে আমাকে ভর্তি করা হলো, মানে আমাকে বেডে দিল। বেডে দেওয়ার পরে ওখানে যারা থাকে আর কি মাসিরা, তারা কিন্তু আমার স্টার্ট করে দিল, মানে ফার্স্টে তো চুল টুল বাঁধা শুরু করে দিল। মানে ওটির জন্য প্রিপারেশন তখন থেকেই, ডক্টর তখনও আসেনি, কিন্তু ভর্তি হয়েছিল সন্ধ্যে 8টার সময়। সন্ধ্যে বলতে রাত আর কি 8টার সময়। তারপরে কিন্তু আমি মোটামুটি ডক্টর এসেছিল এই রাত 10 থেকে 10:30টার সময়। তো আগের থেকে আমার চুল বাঁধা, বেনুনি করা থেকে স্টার্ট করে সমস্ত কিছু কিন্তু ওরা স্টার্ট করে দিয়েছিল। স্যালাইন দিয়ে দিয়েছিল। আর আমার যেহেতু সর্দি কাশির অসুবিধা ছিল, তোমরা সবাই জানো আমার ডেলিভারি আগে দিয়ে কিন্তু জ্বর হয়েছিল, সর্দি কাশি হয়েছিল, সেই জন্য কিন্তু আমাকে ওখানটাতে নেমুলাইজ করা হয়েছিল। মানে আমার প্রচণ্ড সর্দি কাশি হয়ে গেছিলো। আর জানো, কাশি যদি হয় সিজার করা যাবে না, সিজারের পরে কিন্তু কাশি হলে অসুবিধা আমারই হবে। তো ডাক্তার এসে সমস্ত কিছু টেস্ট করলো, তারপরে কত কিছু ইনজেকশন, কত ব্লাড টেস্ট, প্রচুর ধরনের এগুলো করলো। আমাকে অনেক ইনজেকশন নিতে হলো। আমি ভাবছিলাম যে আমাকে আর ইনজেকশন কতদিন নিতে হবে। অনেক ধরনের ব্লাড টেস্ট হয়ে গেছিলো, মানে রক্ত দিতে দিতে ইনজেকশন নিতে নিতে আমার একদম দফা রফা হয়ে গেছিলো। তো যাই হোক, ইনজেকশনের কাহিনী শেষ হওয়ার পরে দিয়েছিল হচ্ছে আমাকে ফার্স্ট। তারপরে আমি বলি তোমাদেরকে যে আমার যখন আর কি স্যালাইনটা চলছিল, চ্যানেলটা করেছিল আমার না, এই ডান হাতে চ্যানেল করেছিল। সবাই জানো ডান হাতে বেশিরভাগ কিন্তু চ্যানেল করে। তো এখানটাতে আমার ভেন না ক্লিয়ার দেখা যায়, যেহেতু আমি 1 মাস আগে আয়রনের একটা ইনজেকশন নিয়েছিলাম। তো সেক্ষেত্রে কিন্তু আমার ভেনটা আরও ক্লিয়ার ছিল। তো আমি বলেছিলাম যে এখানে নিতে পারবে, 1 মাস হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, চ্যানেলটা এখানে করতে পারবে। কিন্তু ওরা এখানটাতে চ্যানেল করেছিল, সঙ্গে সঙ্গে এখানে ভেন পাইনি, এরকম ফুলে আমার ঢিপির মতন হয়ে গেছিলো, মানে ব্লাড জমা হয়ে গেছিলো, এরকম উঁচু হয়ে গেছিলো। তারপর আইস প্যাক দিয়ে সেটাকে অনেকটা ইস্যু করা হলো, আর হাতটা প্রচুর ব্যথা হয়ে গেছিলো। তারপরে আমার বাঁ হাতে যে এখানটাতে চ্যানেল করা হয়েছে। আর এটার ব্যাপারে পরে আসি, এটার কি অসুবিধা হয়েছে আমার। আর আমার হাজব্যান্ডকে ডেকে নিয়ে ডক্টর বলছিল যে এখন কি সিজারটা করাবে কিনা, অপারেশন করবে কিনা, তার কারণ বাচ্চা কিন্তু এখনো অনেকটা ম্যাচুরিটি বাকি আছে। তো আমাদের ফ্যামিলির ডিসিশন, আমার হাজব্যান্ড ডিসিশন নিয়ে বলেছিল যে না, আমরা ওটিটা করে নেব আজকেই। তো ডক্টরও বলছিল যে ঠিক আছে, কোনো অসুবিধা হবে না, ওটিটা করে নিতে পারো। তো সবার সেই ডিসিশন নিয়ে কিন্তু আমাদের আমার ওটিটা করা হয়েছিল। আর যখন আমাকে ওটিতে নিয়ে যাবে, তখন আর কি ওই সিচুয়েশনটা আমার চোখের সামনে এখনো ভাসছে। আমাকে তো সমস্ত কিছু রেডি ফেডি করে স্ট্রেচারে শুয়ে আমাকে, তো আমার মা ছিল, আমার ফ্যামিলি সবাই ছিল, আমার পিসি ছিল, দিদি আরও ছিল, আমার হাজবেন্ড ছিল। তো সবাই যখন ছিল, তো আমার মা তখন সামনে এগিয়ে এসেছিলো। তো ওখানটাতে যারা আর কি নিয়ে যাচ্ছিল আমাকে স্ট্রেচারে করে, তো বলছিল যে পেশেন্ট পার্টি যারা আছে কিছু বলতে চাই কিনা। তো আমার মা শুধু একটা কথাই বলেছিল যে চিন্তা করিস না মনা, কাঁদছিল আর কি, যে সব কিছু ঠিক হয়ে যাবে। আর আমি তো আমার বরের দিকে তাকাতেই পারছিলাম না, আমি ভাবছিলাম যে ওর দিকে তাকাবো, আমি তখন মানে একদম নার্ভাস লাগছিল আমার, প্লাস ওর দিকে তাকাচ্ছিলাম না। আমি মনে অনেকটা সাহস নিচ্ছিলাম যে যা হবে দেখা যাবে। আমি তো এরকম প্রথম না যে
মা হচ্ছি বা যে এই অপারেশনটা করেছি, হাজারো হাজারো মানুষ, লাখ লাখ মেয়েরা মা হচ্ছে, তো আমি কেন পারবো না? তো সেই একটা মনের জোর নিয়ে আমি ওটিতে গেলাম। যাওয়ার পরে ওখানটাতে গিয়ে গিয়েছিল 11টা কি 11:30 নাগাদ, 11:30 নাগাদ নিয়ে গেছিলো ওটিতে। তো তার জন্য কিন্তু 15 মিনিট লেট হয়েছিল। আর ওই 15 মিনিট আমার ওটির ভিতরে প্রচণ্ড আমি নার্ভাস হয়ে গেছিলাম, ঠান্ডা লাগছিল, এসি অন ছিল, ঠান্ডা লাগছিল, নার্ভাস ছিলাম, মানে এই জিনিসগুলো নিয়ে মানে প্রচুর আর কি তখন একটা নার্ভাসনেস কাজ করছিল আমার। আর ওখানে যারা ডক্টররা ছিল, যারা আর কি ডক্টরের সাথে সাথে যারা থাকে, তারাও আর কি প্রচুর পরিমাণে হেল্প করেছিল, খুব ভালোভাবে কথা বলেছিল যাতে পেশেন্টের আর কি মাইন্ডটা ফ্রেশ থাকে, যাতে ভয় তারা না পায়। তো আমার সাথেও তারা ভালোভাবে কথাবার্তা বলছিল যাতে আমি ভয় না পাই, আমাকে কমফোর্টেবল ফিল করাচ্ছিল। তো যাই হোক, পরে ডক্টর যখন আসলো, অজ্ঞানের ডাক্তার এসে আমাকে ইঞ্জেকশন দিল, যে পিঠিতে যেটা দেয় সেই ইঞ্জেকশনটা দিল। দেওয়ার পরে তো সঙ্গে সঙ্গে আমাকে শুয়ে দিল স্ট্রেচারে, বললো যে তুমি মানে সঙ্গে সঙ্গে শুয়ে দিল আমাকে। শুয়ে দেওয়ার পরে আমার একদম পায়ের থেকে একদম ঝিনঝিন ঝিনঝিন করে স্টার্ট করলো, মানে সেন্সলেস যে হচ্ছে আমি বুঝতে পারছিলাম, পুরো পায়ের নখের থেকে স্টার্ট করে একদম ঝিনঝিন ঝিনঝিন করতে করতে পরে বললো যে তোমার কোমর কি অবশ হয়ে গেছে? আমি বললাম না, কোমরে এখন অবশ বুঝতে পারছি না, কিন্তু আমার পায়ে বুঝতে পারছি আমি। বললো আচ্ছা ঠিক আছে। পরে পেটের মধ্যে কি কি করলো না করলো, অনেক কিছু করলো। চোখের মধ্যে একটা আমার কাপড় দিয়ে দিল। তারপরে পেটের মধ্যে যে কি একটা মানে মেডিসিন দিয়ে হয়তো পরিষ্কার করছিল পেটটা, বা কিছু একটা করছিল পেটটা আমার উপর দিয়ে আর কি, ক্লিন করছিল স্কিনটা যাতে নরম হয়, এটা হয়তো। কারণ আমি বুঝতে পারছিলাম মানে কিছু একটা তো হচ্ছে, কারণ যেহেতু আমার সেন্স ছিল না আমার পেটে কোমরের দিকে, বাট আমি বুঝতে পারছিলাম যে কিছু একটা তো হচ্ছে। তো তারপরে কিন্তু তারপরে হচ্ছে আমার তো এদিকে প্রচণ্ড মানে আমার মুখে অক্সিজেন চলছিল, 2 হাত এরকম বাঁধা ছিল, ঠিক আছে। আর দিকে তো প্রেশার আপ অ্যান্ড ডাউন করছিল, ওরকম প্রেশার চেক হচ্ছিল। তারপরে হচ্ছে আমাকে বললো, সরি, আমার তো মুখে তো অক্সিজেন মাস্ক ছিল, তবে সবসময় আর কি ঠাকুরের নাম নিচ্ছিলাম আমি, আমার রাধা মাধবের নাম নিচ্ছিলাম যে না, যাতে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। অক্সিজেনের মাস্কের ভেতরেই আস্তে 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 নিচ্ছিলাম, আর একটা নেশার মতন আমার কাজ করছিল। তো তখন হচ্ছে একটা চিৎ করে কাটার একটা শব্দ আমি মানে শুনতে পেয়েছিলাম। তখন মনে হয় পেটটাকে কেটেছিল আমার। তো আমি তখনও ভয় পাইনি, কারণ আমি তো ব্যথা বুঝতে পারছিলাম না, বাট কিছু যে বডিতে হচ্ছে তুমি সমস্তটা ফিল করতে পারবে, যে তোমার বডি নড়ছে, কাটছে, তোমাকে এখানে ধরছে, সমস্ত ফিল করতে পারবে তুমি। তারপরে যখন আমার বেবি হলো আর কি, তখন আর কি একটা জল শব্দ হলো, মানে জলটা আর কি বের হলো, ওরকম একটা শব্দ পেলাম আমি, ঠিক আছে। তখন আমার চোখের সামনে থেকে হালকা করে মানে কাপড়টা সরিয়ে দিয়ে বললো যে দেখো তো তোমার কি হয়েছে। তো হালকা করে সরিয়ে দিয়ে আমি আপছাপ, কারণ চোখে একটা জল ছিল আমার, আর এদিকে তো আমি মন্ত্র জপ করছিলাম, কৃষ্ণ মন্ত্র জপ করছিলাম। তারপরে ছেলেকে যখন দেখালো, তখন আমি বললাম যে ছেলে, আমার সাউন্ডটাও হয়তো ক্লিয়ার করে বোঝা যাচ্ছিল না, তো সেরকম আমি সেভাবে বলেছিলাম যে ছেলে, বাস একবারই দেখিয়েছিল, আমাকে মুখও দেখায়নি আমার ছেলে, জানো। তো যাই হোক, তো ওই টাইমটাতে আমি একটু মানে স্মাইল করেছিলাম, একটু চোখে আরেকটু জল চলে এসেছিল, কিন্তু সেই টাইমটাতে আমি এতটাই ঘোরের মধ্যে ছিলাম, এতটাই নেশা নেশা লাগছিল, মনে আমি তখনই ঘুমিয়ে পড়ি, ঠিক আছে, এরকম একটা ফিলিংস আসছিল আমার। তারপর তো ছেলেকে নিয়ে গেল বাড়ির লোকজন, গার্জেনদের সাথে দেখা করানোর জন্য। তখন ওই জিনিসটা আমি সমস্ত কিছু শুনেছিলাম। পরে যখন আমাকে বেডে দিল, বেডে দেওয়ার পরে আমার ফ্যামিলি মেম্বাররা যখন আমার সাথে দেখা করতে আসলো, তখনও পর্যন্ত আমি ভালো ছিলাম। যখন আর কি আমার ওরা চলে গেল বাড়ির লোকজন, আমার মাকে শুধু থাকতে বলেছিল যে রাত্রেবেলা একজন তোমরা স্টে করতে পারো বাড়ির লোক, তো আমার মা থেকেছিল। তখন আর কি ওরা যখন চলে যায়, আমার এত শীত করছিল, আর আমার ওইখানটা যে নার্সিংহোমে ভর্তি ছিলাম, ওখানটাতে বলা হতো যে যতই ঠান্ডা লাগুক, শীত করুক, পেশেন্টকে কিন্তু যে কাঁথা কম্বল কিছু দেওয়া যাবে না। আর এদিকে আমি এত তরতর করে কাঁপছিলাম, ব্ল্যাঙ্কেট একটা কিচ্ছু দেয়নি। তারপরে তো ওরা যখন ডক্টর নার্স যখন থাকে না, তখন কিন্তু আমাকে ব্ল্যাঙ্কেট দেওয়া হয়েছিল। এতটা ঠান্ডায় আমি কাঁপছিলাম, মোটামুটি সবাই 1 থেকে 1.5 ঘন্টা কেঁপে স্টপ হয়ে যায়, আমি মোটামুটি ভোর 3টে পর্যন্ত কেঁপেছিলাম। মানে এতটাই আমি কাঁপতে কাঁপতে আমার এই দুটো সাইড একদম মানে লক হয়ে গেছিলো, মানে প্রচণ্ড আমি কাঁপছিলাম, এত ঠান্ডা লাগছিল আমার। তো মাও টেনশন করছিল যে কাঁপা কেন কমছে না। আমি ভাবছিলাম যে আমি হয়তো আর বাঁচবো না। ওই ওটির থেকে, ওই অপারেশন থেকে ভয় লাগছিল আমার ওই কাঁপুনিটা, ওই টাইমটাতে এত আমি কষ্ট ফিল করছিলাম যে যাতে কাঁপুনিটা আমার কমে যায়। প্রচণ্ড ননস্টপ কাঁপছিলাম আমি 3 থেকে 3.5 ঘন্টা। তো যাই হোক, কাঁপাকাঁপি বন্ধ হওয়ার পরে যখন আমার বেবিকে নিয়ে আসলো, এই ভোর 4টের সময় আমার কাছে দিয়ে দিয়েছিল, তো খুব কান্নাকাটি করছিল খাওয়ার জন্য।
তারপরে তো আমার কাছে ছিল, তারপরে ওকে আর নিয়ে যাওয়া হয়নি, কারণ 2 থেকে 3 ঘন্টা হয়তো ওকে একটু হিটে রেখেছিল। তোমরা সবাই জানো বেবিকে একটু হিটে রাখতে হয়, তো ওইটুকু টাইম ওকে রাখা হয়েছিল। তারপরে কিন্তু আমার বেবিকে আমার কাছে দিয়ে দিয়েছিল। তো তারপরে হচ্ছে গিয়ে পরের দিন যখন সকালবেলা হলো, আমি কিন্তু সারা রাত ঘুমাইনি, এক ফোঁটাও ঘুমাইনি, আমি সারা রাত ঘুমাইনি। আর জল এত মানে তৃষ্ণা হচ্ছিল আমার জলের, যে এক ফোঁটা যদি জল পেতাম, কিন্তু জল খেতে দেয় না, কাউকেই দেয় না, এক ফোঁটাও জল খেতে দেয় না। আর যেহেতু আমার কাশির প্রবলেম ছিল, তোমাদেরকে বলেছি আমি, আমার গলা খুসখুস করছিল না, কাশতে পারছিলাম, মাইদির গলা শুকিয়ে যাচ্ছিল, আমার ওই টাইমটাতে প্রচন্ড কষ্ট হয়েছিল। তারপরে হচ্ছে পরের দিন সকালবেলা যখন মানে আমাকে মানে উঠালো আর কি, তখন পরের দিন সকালবেলায় কিন্তু আমাকে বলেছিল যে তোমাকে কিন্তু উঠে বসতে হবে। তো সবাই আমাকে ধরে ধরে উঠিয়েছিল। সেই দিনটা প্রচন্ড পেন হয়েছিল, যেহেতু সেলাইটা খুবই কাঁচা ছিল। আর এই হাতে যে চ্যানেলটা করেছিল, এই বা হাতে এখানটাতে এত মেডিসিন, অ্যান্টিবায়োটিক, এত মেডিসিন, 1 ঘন্টা পর পর এত মেডিসিন পুশ করেছিল, ইঞ্জেকশন পুশ করেছিল, ওটা বলার বাইরে ছিল। এখন আমার 1 মাস হতে চললো, আমার এই জায়গাটার ভেনটা আমার এখনো ব্যথা, যে মানে যাচ্ছিল না। মানে 4 দিন ছিল, তো 4 দিন চ্যানেল করা ছিল, যাচ্ছিল না এই জায়গাটাতে, এত ব্যথা হয়ে গেছে। এখনও আমার এই জায়গাটাতে নীল হয়ে আছে। তো সেরকম আমার ছেলের ক্ষেত্রেও হয়েছে। ছেলের হাতেও ডান হাতে প্রথমে চ্যানেল করেছিল, পাচ্ছিল না হয়তো ভেন, তারপরে কিন্তু তার বাঁ হাতে করা হয়েছিল, ওরও ডান হাতটা পুরো নীল হয়ে গেছিলো। তো আমাদের দুজনের ক্ষেত্রে কিন্তু সেম হয়েছিল। এটুকু ছিল আমার হসপিটালের 1 থেকে 2 দিনের কথা। তো তারপরে আমার সাথে কি হয়েছিল না হয়েছিল এই ভিডিওতে আমি আর বলছি না। তোমরা যদি পার্ট 2 দেখতে চাও দেখতে পারো, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কারণ প্রচুর বড় আছে স্টোরিটা। তারপরে আমার মানে কি বলবো, এতটা প্রবলেম হয় সিজার করার পরে, আমি সেটা ধারণা করতে পারিনি। আমি ভেবেছিলাম হয়তো সেন্সলেস করবে আমাকে, করে হয়তো মানে পেটটা কেটে হয়তো বেবি বের করে নেবে, তারপরে সেলাই করে দেবে, শুকানোর জন্য মলম ক্রিম যেটাই হোক মেডিসিন দেবে, আমি আস্তে আস্তে ঠিক হয়ে যাব। কিন্তু তা না, এত যে প্রবলেম হয় উঠতে বসতে, এক সাইড হতে ও সাইড হতে, মানে বিশাল প্রবলেম। এর থেকে মনে হয় নর্মাল ডেলিভারি যাদের হয়, ওই টাইমটাতে যত কষ্ট হোক ওই টাইমটাতে সহ্য করে নেওয়ার পরে কিন্তু তুমি একদম সুস্থ হয়ে যাবে। কিন্তু সিজার করার সময় প্রচুর প্রবলেম ফেস করেছি আমি, ইভেন এখনও প্রবলেম ফেস করছি। তো যাই হোক, আমার ভিডিওটা এতটুকুই ছিল। সব শেষে একটাই মানে জিনিস, যে আমি আমার ছেলেকে, আমি আমার ঈশানকে পেয়েছি আমার কাছে। তো এটাই আমার কাছে সব থেকে খুশির একটা মুহূর্ত। তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, সে যেন ভালো থাকে, সুস্থ থাকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, টাটা।